ভেতরে আসেন না। হাজবেন্ড থাকে বিদেশে, 2 বছরে একবার আসে, পোষায়। 7 মাস 1 দিন। শাফিন ভাইয়া, আমি কি আপনাকে কখনো মানা করেছি? সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ নাও এর বিশেষ লাইভে। বিশেষ লাইভ মানেই আমরা বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আর আজকে আমার সঙ্গে সবাই দেখতে পাচ্ছেন বিশেষ অতিথি, 4 জন অতিথি রয়েছেন, কাজেই বোঝা যাচ্ছে আলোচনাটা বিশেষ। আমি আলোচনার বিষয়টা অবশ্য আপনারা এতক্ষণে নিশ্চয়ই যারা নিয়মিত ফলো করেন আমাদের তারা জেনে গিয়েছেন, তারপর আমি আরেকবার একটু বলি। বাংলা ওয়েব সিরিজ নামা দেশের মানুষ এখন যথেষ্ট সচেতন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদপত্রে নিয়মিত চোখ রাখেন। এই কারণে তারা এতক্ষণে জেনে গেছেন যে ওয়েব সিরিজ নিয়ে বাংলাদেশে একটা ঝড় চলছে। সেটা আমরা যদি বলি 2 ধরনের ঝড়ই চলছে। তো ঝড়টা কেমন হচ্ছে, কখনো কোনো ঝড় আশীর্বাদ বয়ে আনে আমাদের জন্য, আবার কখনো কখনো অভিশাপ হয়ে আনে। কৃষকদের জন্য অনেক সময় আশীর্বাদ হয়, অনেক সময়, বেশিরভাগ সময় অভিশাপ হয়। তবে আমার সঙ্গে আজকে যারা যুক্ত হয়েছেন এই ঝড়ের বিষয়ে আলোচনা করার জন্য, আমি তাদের সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। উপর থেকে একদম আমার পাশে মোস্তফা মনন ভাই, তারপরে রয়েছেন মাসুদুজ্জামান ভাই, এবং নিচে রয়েছেন শহীদ আলমগীর ভাই, এবং যুক্তরাজ্য থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফ্লোরা শর্ট। আমরা ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করব। ওয়েব সিরিজ নিয়ে এখন যে আলোচনা হচ্ছে, সেই আলোচনায় শহীদ আলমগীর ভাইয়ের নাম বারবার উঠে আসছে। কারণ তিনি, কারণটা হয়তো বা তিনি নিজেই সম্ভবত বললে ভালো হয়। আলমগীর ভাই, ওয়েব সিরিজের সঙ্গে আপনার নামটা শোনা যাচ্ছে, এখন আপনি যদি একটু বলেন। যাক, ধন্যবাদ সবাইকে। আমার সবচেয়ে কাছের মানুষগুলি, যদিও ফ্লোরা আপার সাথে আমার সেভাবে সম্পর্ক নাই, কিন্তু বাকি দুজনের সাথে, আর মোস্তফা মনন ভাই খুব আমার কাছের মানুষ, এবং আমাদের মাসুদ ভাই, সেই আমাদের সম্পর্ক 30 বছরের, সেই টিএসি থেকে, সেই জায়গা থেকে পরিচয়, ক্যাম্পাস থেকে, তখন থেকে জানাশোনা। কথা হচ্ছে ওয়েব সিরিজ নিয়ে। দেখুন, বাংলা নাটক, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমার প্রথম নাটক যুবরাজ, নাট্যকার হচ্ছে ইমদাদুল হক মিলন। তখন কিন্তু কোনো চ্যানেল ছিল না, শুধু বিটিভি। শমী কায়সার ছিল নায়িকা। তখন মনিটরে দেখতে পেল মিলন ভাই, শমী আপার মাথার চুল একটা সাদা। তখন করলো কি, ক্যামেরা অফ করো। সবাই তো অবাক, কি শর্ট কি ওকে হয়নি? না 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 না, আমার নায়িকার মাথার একটা চুল সাদা দেখা যাচ্ছে। তখন কিন্তু ওই শর্ট বাতিল করে আবার নতুন করে নেওয়া হলো, কারণ একজন দায়িত্ববোধ, একজন নাট্যকারের দায়িত্ববোধ, কারণ সারা বাংলাদেশের মানুষ তাকে দেখবে, কারণ আমার নায়িকাকে কেউ এইভাবে দেখতে চায় না। ওই নাটকেরই আরেকজন অভিনেতা ছিলেন আমাদের মুজামেল স্যার, তিনি আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের টিচার। তখন সিকুয়েন্সে ছিল তকির ভাই ওনাকে থাপ্পড় মারবে। তখন বলছে যে মিলন ভাইকে বলো, দেখুন আমি তো শিক্ষকতা করি। তখন কিন্তু প্রত্যেকটা নাটক দুর্দান্ত, প্রত্যেকটা সিকুয়েন্স, প্রত্যেকটা ডায়লগ। তখন বলছে, দেখেন থাপ্পড় দেওয়া যাবে না, এটা কিভাবে করা যায় বলেন, না হলে আমি তো ক্লাস নিতে পারবো না, সমাজ এটা বিরূপ, বা ক্লাসে এটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। তখন বললো যে ক্যামেরা অফ করো। মিলন ভাই 3 ঘন্টা ক্যামেরা অফ করেছে, সিকুয়েন্স চেঞ্জ করতে বাধ্য হয়েছে, কারণ সমাজের কাছে দায়বদ্ধতা। এই 2টা ছোট্ট উদাহরণ দিলাম দায়বদ্ধতা থেকে আর কি। আমরা যারা নাটক দেখি, নাটকে অভিনয় করি, পরিচালক বলেন, প্রযোজক বলেন, অভিনয় শিল্পী বলেন, দর্শক বলেন, সবার একটা রুচির ব্যাপার, রুচির ব্যাপার। আমরা যা ইচ্ছা তা দেখাতে পারি না, আমরা যা ইচ্ছা তা বলতে পারি না, কারণ আমরা বাঙালি, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য সবকিছু। আমরা কিন্তু অন্য ইউরোপের মতন, ওই যে ফ্লোরা আপারা আমেরিকা বসে আছেন,
উনিও কিন্তু আমেরিকা থেকেও কিন্তু দেখেন ওনার শাড়ি, ওনার পোশাক আশাক মার্জিত। উনি ইচ্ছা করি কিন্তু না এই জায়গায় স্কার্ট পরে বসে থাকে নাই। কারণ কি, আপনার লাইভে আসবে সেইভাবে তিনি সেজে গুজে আসছেন, কারণ বাঙালিরা দেখবে এই অনুষ্ঠানটা। ইচ্ছা করলে উনি এই জায়গায়, কারণ আমি কিন্তু কিনে বিনে কথা বলতে পারি না ভাই, সরাসরি কথা বলি। হ্যাঁ, তাই আমরা কোন সিরিজের বিরুদ্ধে নয়, আমরা হচ্ছে সিরিজের নামে, বাংলা নাটকের নামে, যেই নামই হোক, সিনেমায় হোক, ওয়েব সিরিজে হোক, মঞ্চে হোক, আমাদের মাসুদ ভাই যে আবৃত্তি করে সেখানেও যে কোনো অশ্লীলতা আমরা চাই না। আমরা চাই সুস্থ ধারার নাটক, যেই নাটক আমি, আমার সন্তান, আমার বাবা, আমার ওয়াইফ, আমার সমাজ আমরা একসাথে বসে দেখতে পারি, অন্যদেরকে আলোচনা করার সুযোগ দিই। জি, আমি একটু মনন ভাইয়ের কাছে চলে যাব। মনন ভাই, সেদিনও আমরা আলোচনা করছিলাম ওয়েব সিরিজ নিয়ে। রিসেন্টলি আমি এবং মনন ভাই একটা লাইভ করেছিলাম, সেখানেও আলোচনা হচ্ছিল। এবং আপনি নিশ্চয়ই যেহেতু মিডিয়াতে আছেন, এই বাতাসটা আপনার গায়েও লাগছে। আপনি এই বাতাসটাকে কিভাবে দেখছেন? দেখেন, আমি আলমগীর ভাইয়ের শুরুর কথাগুলি সুন্দর, এবং উনি যেই মনস্তত্ত্বের মানুষ বা ওনার যা পছন্দ উনি তাই দেখতে চান, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু কথা হলো যে আলমগীর ভাই, আমি এখানে ওয়েব সিরিজ নিয়ে কিন্তু দুইটা মানে বাক্য চালু আছে, যে একটা নতুন প্ল্যাটফর্ম যে ওটিটি, আর একটা হলো অশ্লীলতার যে অভিযোগ। আপনারা হয়তো শব্দের উচ্চারণ করেননি, কিন্তু অভিযোগটা আসছে এবং সরকারের তরফ থেকে বা হাইকোর্ট থেকে একটা চিঠিও আসছে। এখন এই দুইটা না আলাদা করতে হবে। একটা হলো সব কন্টেন্ট, আপনি কি আলমগীর ভাই বা যে প্রশ্ন করে, সব কন্টেন্ট কি পৃথিবীর সব কন্টেন্ট কি পরিবারের সাথে নিয়ে দেখে না। শিশুদের একটা জনরা থাকে, আপনি সব কন্টেন্ট তো শিশুদের নিয়ে দেখতে পারবেন না, সব কন্টেন্ট তো আপনি বাবা মা নিয়ে দেখতে পারবেন না। কিছু ভায়োলেন্স আছে, হ্যাঁ, থ্রিল জাতীয় যে কোনো কিছুতেই, আপনি হলিউডের ফিল্মও দেখেন, ওইখানেও লেখা থাকে যে 16+, 18+, 21+, এটা শিশুদের জন্য নয়। এরকম তো হলিউডের ফিল্ম আছে যেটা এইচবিওতে চলে, স্টার মুভিজে চলে, ওইখানে কিন্তু লেখা থাকে, শুরুতেই লেখা থাকে। এখন কথা হলো যে আপনি সব কন্টেন্টে সবকিছু খুঁজতে যাওয়াটা, আমি যদি এটা আলমগীর ভাইকে না, এটা আমি নিজেকেই বলি, সব কন্টেন্টে সবকিছু খুঁজতে যাওয়াটা মনে হয় ঠিক না। হ্যাঁ, কারণ প্রত্যেকটা জিনিসের একটা স্পেশালাইজড ব্যাপার থাকে। তো আমি যেটা মনে করছি যে ওয়েব যেই বিতর্ক বা ওয়েব কন্টেন্ট, এটা চলতেই থাকবে, এটা চালু রাখা জরুরি। কারণ আমরা তো এই জিনিসটাই টাকা দিয়ে বাইরের লোকের থেকে দেখছি, তখন তো আমরা বাছ বিচার করি না। আর আপনি যেটা, যদি পরিবারের প্রশ্ন আসে যে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতন কিনা, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা কিন্তু সুনির্দিষ্ট একটা কন্টেন্ট খুঁজে বের করি। এখানে কিন্তু সব কন্টেন্ট টেলিভিশনের মতন একটার পর একটা আসে না, যেখানে আমরা যে কোনো সময় অপ্রস্তুত হয়ে যাব। ওই কন্টেন্টে কিন্তু লেখা থাকে যে 18+, 21+, 16+, এটা শিশুদের জন্য না। আপনি এই ব্যারিকেড দেওয়ার পরে আপনি দেখবেন কি দেখবেন না, আপনি কাকে পাশে নিয়ে দেখবেন, সেটা সিদ্ধান্তটা আপনাকে তখনই নিতে হবে। আমি এখানে তো সব ধরনের কন্টেন্টই আছে। ইউটিউবে বলেন, ইউটিউব নিয়ে তো এতদিন কোনো আলোচনা হয়নি, ইউটিউবে তো সবই ছিল, ঠিক না? তো এখন অনলাইন প্ল্যাটফর্মে কি এলো না, এইটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, কারো চিন্তার ফলে কোনো শিল্প হয়তো আটকে থাকবে না। সবকিছুই আসবে, ভালো আসবে, খারাপ আসবে, মন্দ আসবে, অতি উন্নত মানের জিনিস আসবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোনটা দেখবো কি দেখবো না, ঠিক না? আমি কথাটা এখানে রাখি। যখন অশ্লীলতার কোনো আসবে তখন আমি আরো কিছু বলবো, কারণ গণমাধ্যম আইনেরও এখানে যে আইনটা আছে বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট কিন্তু ওইভাবে কোনো আইন নেই। পর্নোগ্রাফি আইন নিয়ে যে কথাটা লেখা আছে 2012, সেখানেও সুনির্দিষ্ট করে ওইভাবে কিছু নেই, মোটা দাগে কথাগুলি বলে গেছে। এখন আপনি যদি মোটা দাগে কথাগুলি বলে যান এবং কোনটা দেখানো যাবে কোনটা দেখানো যাবে না, এই বিষয়গুলি যখন সুনির্দিষ্ট হবে, তখন আপনি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট সিন নিয়ে আপনি কথা বলতে পারবেন। ওয়েব কন্টেন্ট এইটা দেখা যাবে না, এইটা দেখা যাবে না, এই জায়গাটা একটু থামানো উচিত। এটা বলার মনে হয় অতটা যৌক্তিক না। ভাই, আমরা একটু মনে হয় ফ্লোরা আপার কাছে যেতে পারি। ফ্লোরা আপা, আচ্ছা,
শুনছিলেন, আপনার আমি বক্তব্যটা আমরা একটু শুনে নিতে চাই ওয়েব সিরিজের আমি এই খুব অবস্থা। জি আচ্ছা, আমি খুব সংক্ষেপে, আমি তো ওয়েব সিরিজ সম্পর্কে এতটা মানে জানা ছিল না। গতকাল যখন ও ফোন করলো তখন আমি একটু একটু স্টাডি করলাম সারা সকাল ধরে, যে ব্যাপারটা হচ্ছেটা কি, এবং কয়েকটা আমি সিরিজ দেখেছি। তার আগে একটা কথা বলি, আফ্রিকান একজন সাহিত্যিক নোবেল প্রাইজ পেয়েছিলেন। আমার নামটা আমি অনেকক্ষণ চেষ্টা করেছি, আমি রিকল করতে পারি নাই। যাই হোক, তো ওনার প্রতিবেশীরা খুব অবাক হয়ে গেছে যখন নোবেল প্রাইজ পেলেন। বলে, তুমি কিভাবে নোবেল প্রাইজ পেলা? তো ওই ভদ্র মহিলা অথবা ভদ্রলোক হবে, বলে, কেন, আমি তো আশেপাশে যা দেখেছি সেটা নিয়ে লিখেছি, আমি তো এমন কিছু আহামরি কিছু লিখি নাই। এখন ওই ভদ্রলোকের সাথে আমাদের পার্থক্যটা হলো, আমরাও কিন্তু আশেপাশে, আমরা কিন্তু বাংলাদেশে অবস্থান করি ঠিকই, হ্যাঁ, কিন্তু আমাদের দৃষ্টিটা থাকে কিন্তু ইউরোপের দিকে। আমরা আমাদের চাল চলন, কথাবার্তা, ওয়ে অফ স্টাইল, আমাদের থাকা খাওয়া সবকিছু কিন্তু বাঙালিয়ানা থাকে, কিন্তু আমাদের চিন্তার মধ্যে ঘুরতে থাকে কিন্তু আমেরিকা অথবা ইউরোপ। তা এখন যদি আমি মাথার মধ্যে যদি ওদেরকে নিয়ে থাকি, তাহলে কিন্তু আমি আমার জায়গা থেকে কিন্তু আমি কিছু সৃষ্টি করতে পারবো না। এটা গেল এক নাম্বার। আরেকটা হচ্ছে যে এই কয়েকটা সিরিজ যখন আমি দেখলাম, বিশেষ করে ভারতীয় যেগুলো সিরিজ আর কি, ম্যাক্সিমাম সব খুব থ্রিলার, মানে থ্রিলার টাইপ, এই খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, হত্যা, এইগুলো নিয়ে। তো এইগুলো থাকবে, কোনো অসুবিধা নাই। আর এই যে নতুন প্ল্যাটফর্ম, যে আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা কোনো কিছুই না ইউটিলাইজ করতে শিখি নাই। ইউটিলাইজ মানে কি, ইকোনমিক্স এর ভাষায় যেটা বলে আর কি, মানে উপযোগিতার মতো যোগ্য করে তোলা। যেমন আমি একটা খুবই ছোট্ট একটা এক্সাম্পল দিই। এই যে মোবাইল যখন এসছে, বা মোবাইল নিয়ে যে আমরা থাকি, ম্যাক্সিমাম আপনারা খেয়াল করবেন, এমনি জেনারেল পিপল, যে সাধারণ মানুষেরা মোবাইলে অজস্র কথা বলে, অজস্র নন স্টপ কথা বলতে থাকে, কিন্তু আমরা কিন্তু মোবাইলে অনেক ভালো কাজও কিন্তু করতে পারি, কিন্তু আমরা কিন্তু এটাকে ভালো মতো ইউটিলাইজ, ইভেন যেমন ল্যাপটপের কথা বলতে পারি, ইন্টারনেটের কথা বলতে, ইন্টারনেটে কিন্তু অনেক কিছু আমরা ভালো খেয়াল করতে পারি। আচ্ছা, অশ্লীলের যে প্রশ্নটা এসছে, আমি একটু, এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে এটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের ওয়েব সিরিজগুলোর বিরুদ্ধে আপত্তিটা উঠেছে। কেমন? আচ্ছা, এখন আমি স্টিল আর অশ্লীল সম্পর্কে একটা কথা বলতে চাই। আমরা কিন্তু কোনটা স্টিল আর কোনটা অশ্লীল, এটার পার্থক্য কিন্তু এই পর্যন্ত কেউ আমি একদম মানে ডেফিনেটলি বলতে পারি, কেউ কিন্তু মানে সংজ্ঞায়িত করতে পারবে না যে এটা স্টিল, এটা অশ্লীল, তাই না? কিন্তু ব্যাপারটা কিন্তু স্টিল অশ্লীলের মধ্যে না, ব্যাপারটা হচ্ছে ভালগারিজম আর নুডিটির মধ্যে। কেমন? মানে ভালগার কিন্তু এক জিনিস, যেমন ভালগার কিন্তু একটা ভালো নাটকের মধ্যেও কিন্তু ভালগার থাকতে পারে। কেমন? তো কাজে আমি যদি আপত্তিকর কোনো কিছু দেখাই, যে সমস্ত বিষয় নিয়ে কথা উঠছে, যে সমস্ত আপত্তিজনক আর কি, তো আমি ওই জিনিসটা তো সুন্দর করে দেখাতে পারি, ওই জিনিসটাও তো আমি শিল্পমণ্ডিত উপায়ে দেখাতে পারি। অনেকে ডেভিডের কথা বলেন, ডেভিডের মূর্তির কথা, আমি তো বলবো ডেভিডের মূর্তির দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা যায়, এত সুন্দর একটা স্কাল্পচার। কেমন? ওইটাকে কিন্তু আমার কিন্তু ভালগার মনে হচ্ছে না, আমি কিন্তু ওটা একদম শিল্পের জায়গা থেকে দেখছি। কাজেই শিল্পের জায়গা থেকে আমরা যখনই সরে যাব, এই যে কিছুক্ষণ আগে প্রথম যে বক্তা বললেন যে বিটিভি নাটকের কথা, তারপর অন্যান্য ইয়ের কথা, বিটিভি নাটক তো অসাধারণ, ওর ইতিহাস মানে আমি তো একেবারে 6 বছর বয়স থেকে আমি দেখেছি, জানি, সেটা বলছি না। এমনকি আমরা যদি 60-এর দশকের সিনেমাগুলো দেখি, বাংলা সিনেমা, এই বিশেষ করে ওই যে বিয়ের কথা মনে পড়ে আমার, ওই একটা পৌরাণিক কাহিনীর উপরে ইয়ে হয়েছিল, সিনেমাটা 50 সপ্তাহ ধরে চলেছিল। কিভাবে? আর এখন আমরা 2 মিনিট একটা নাটকের সামনে বসে থাকতে পারি না। সেটা এটা এখানে কিন্তু শুধু মানে ইয়ের প্রশ্ন না, স্টিল অশ্লীলের প্রশ্ন না, ওই যে বললাম যে যেখানে ভালগার থাকবে ওখানে হবে না, হয় না। আমার মনে হয় একটু আমরা মাসুদ ভাইকে একটু সুযোগ দিই, তিনি কথা শুনছেন সবার। মাসুদ ভাই, আমরা একটু আপনার কথা শুনতে চাই। হ্যাঁ, অবশ্যই বলবো। তবে আজকে আমি এমন দিনে আমরা আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, আজকে বাঙালির যদি বলি, বাংলাদেশের বাঙালি বা বাঙালি মানুষেরই একটা শোকের দিন। আমাদের মাঝ থেকে আজকে হারিয়েছি আমাদের ভাষা সংগ্রামী, আমাদের প্রত্যেকটা প্রগতিশীল আন্দোলনের অগ্রসেনানী বলবো, আমাদের বাংলাদেশের অভিভাবক
কামাল লোহানীকে, তার প্রতি শ্রদ্ধা জানাই। তারপরে আমরা প্রসঙ্গে আসি যে কথাটা হচ্ছে যে মানে আপনাদের বিষয়টা দেখলাম ওয়েব সিরিজের পথ বিপথ। প্রসঙ্গটা হচ্ছে যে কি মানে ওয়েব সিরিজটা খারাপ নাকি ওয়েব সিরিজের অ্যাপ্লিকেশনটা খারাপ, বা ওয়েব সিরিজ যেভাবে হচ্ছে বা যেভাবে হওয়া উচিত, কোনভাবে হওয়া উচিত সেইটা। সেইখানে যদি আসি যে ওয়েব সিরিজটা আসলে আমরা এই ট্রেন্ডটা আমরা কোথা থেকে পেলাম? এটা তো আমাদের এখানকার না, আমরা আসলে অ্যাডাপ্ট করেছি। হ্যাঁ, সবকিছু আমরা অ্যাডাপ্ট করি, মানে চলচ্চিত্র আমরা আমাদের এখানে হয়েছে, চলচ্চিত্র বাইরে হয়েছে, সেখান থেকে আমরা এখানে অ্যাডাপ্ট করেছি। মূলত আমার যেটা কথা যে আমাদের কন্টেন্ট তাই হওয়া উচিত, আমাদের ওয়েব সিরিজ বলি বা আমাদের কন্টেন্ট তাই হওয়া উচিত যা আমার আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে যায়, আমার কি বলা যায় যে আমার সাংস্কৃতিক অর্থনৈতিক যে আবহ আমার দেশের মানুষের যে মানসিক গড়ন, আমার দেশের মানুষের যে নর্মস ভ্যালুজ, এগুলোকে নিয়েই আমাদেরকে আসলে আমার সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করতে হবে। সেটা আমার টেলিভিশন হোক, সেটা আমার ফিল্ম হোক, সেটা আমার ওয়েব মিডিয়াম হোক, সেখানেই আসলে আমাদের কাজ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে সময়টা এগিয়েছে। আজকে থেকে 100 বছর আগের টেলিভিশন বা 100 বছর আগের যে চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল 100 বছরেরও আগে, সেই সময়কার চলচ্চিত্রের যে ভাষা, সেই সময়কার চলচ্চিত্রের যে প্রয়োগ, বা 60-এর দশকের যে নাটক যে শুরু হয়েছিল বাংলাদেশ টেলিভিশনের হাত ধরে, টেলিভিশন নাটক, হ্যাঁ, ঢাকা টেলিভিশনের হাত ধরে যে টেলিভিশন নাটক, বা আমরা যদি দেখি যে হলিউডের সেই সময়কার পুরোনো দিনে আমরা যেসব সিরিয়াল দেখেছি, ডালাস, ডাইনেস্টি বা অন্যান্য যেসব সিরিয়ালগুলি দেখেছি, তার যে ধরন এবং সময়ের বাস্তবতায়, সময়ের পরিবর্তনের সাথে সাথে তার যে পরিবর্তন, তার যে সমসাময়িক হয়ে ওঠা, সেই সমসাময়িক হয়ে ওঠাটা কি তাদের যার যার অঞ্চলের বাস্তবতার সাথে, যার যার অঞ্চলের সোশিও ইকোনমিক্যাল স্ট্রাকচারের উপর বেস করেই কিন্তু আসলে পরিবর্তনটা ঘটে। তো সেই পরিবর্তনের সাথে যদি আমরা একাত্ম হয়ে আমাদের তৈরি কন্টেন্টকে যদি আমরা বিশ্বমানের বা বিশ্ব বাজারের সাথে যদি কম্পিট করতে চাই, তাহলে আসলে সেই জায়গাটাকে আসলে অ্যাড্রেস করা দরকার। সেখানে যদি আজকে মানে শুধু আমরা উপজীব্য মনে করি যে কি বলা যায় যে অশ্লীলতা বা যৌনতা এবং অশ্লীলতা একদমই ভিন্ন বিষয়। তো সুরসুরি দেওয়া বিষয় দিয়ে যদি আমি বাজার ধরতে চাই, শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য যদি আমি কয়েকটা যে দৃশ্য না হলেও একটি গল্প টান ভাবে চলতে পারে, সেই গল্পের মধ্যে আমি অহেতুক একটি দৃশ্য সংযোজন করে বা দুটি দৃশ্য সংযোজন করে আমি যদি তথাকথিত ভিউ বাড়ানোর জন্য থাম্বনেইলটা এমন একটা ছবি দিয়ে দিলাম যাতে মানুষের মধ্যে এক ধরনের সুরসুরি তৈরি হয় এবং এক ধরনের কিউরিসিটি তৈরি হয়, উৎসুক তৈরি হয়, সেই কন্টেন্টের দিকে আসলে কন্টেন্টকে আমি সমর্থন করি না। অবশ্যই আমার সাথে আমার গল্পের প্রয়োজনে, আমার এই সামাজিক বাস্তবতায় যা প্রয়োজন আসলে সেটাই দেখানো উচিত বলে আমি মনে করি। আমি ওনার রেশ ধরে একটু একটা কথা বলতে চাচ্ছিলাম। আপনি যে বিশ্ববাজার যে শব্দটা ব্যবহার করলেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিল্প কিন্তু একটা বাজার শেষ পর্যন্ত, তাই না? সেটা আমরা যে শিল্পের কথাই বলি না কেন, এটা খুব ভালো একটা কথা বলেছেন। এখন মজার ব্যাপারটা হচ্ছে আমাকে ফার্স্টে দেশের বাজার কিন্তু ক্যাপচার করতে হবে, তাই না? আমি যদি দেশের মানে দেশের ভিউয়ার্স আর কি, আমাদের যে দেশের যে দর্শকরা আছে, আমি একটা জিনিস খেয়াল করেছি আজকে যখন দেখছিলাম, আমি কিন্তু নাটকটার চাইতে নিচে কিন্তু আজকে কমেন্ট থাকে, আমি কিন্তু অনেকের কমেন্ট পড়েছি, বিশেষ করে একটা খুব বিতর্কিত একটা ওয়েব সিরিজের যেটা বেশ বিতর্কিত, আমি নাম বলছি না, তো সেটা যখন আমি ভিউয়ার্সদের যখন আমি কমেন্ট গুলো পড়ছিলাম, আমি অবাক হয়ে গেছিলাম। প্রত্যেকটা ভিউয়ার্স গালি দিতে 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 শেষ। মানে এই যে গালি দিচ্ছে কেন, মানে ওই যে আমি যে বললাম যে বিতর্কিত যে
ওয়েব সিরিজটা আর কি। তো এই যে আপনি তো দেশের দর্শকদেরকে আপনি এখনই টানতে পারছেন না, আপনি বিশ্ববাজারে ঢুকবেন কিভাবে? সেই জন্য আমি সেই ভদ্রলোকের এক্সাম্পলটা দিয়েছিলাম, ওই যিনি নোবেল প্রাইজটা পেলেন, যে আমি তো দেশের আমার আশেপাশের মানুষকে দেখে আমি গল্প উপন্যাসগুলো লিখেছি। আপনি থাকবেন দেশে, কিন্তু আপনার দৃষ্টিটা থাকবে ইউরোপে, এবং ইউরোপের লাইফস্টাইল টোটালি আলাদা একেবারেই। আমি তো প্রায় 3 মাসের বেশি হয়ে গেল বোধহয় লন্ডনে মানে আটকে পড়ে আছে আর কি। আমি দেখছি একদম মানে আমাদের সাথে একদম যায় না কিছুতেই, একেবারে এত আলাদা। এবং ওদের কাছে যেটা নর্মাল আমাদের কাছে সেটা অ্যাবনর্মাল, রীতিমতো অ্যাবনর্মাল। এই পার্থক্যগুলো না ধরতে পারলে, বুঝতে পারলে আমরা কিন্তু ভালো নাটক বা শিল্প যাই বলি কোনো কিছু নির্মাণ করতে পারবো না। মনন ভাই, জি, একটা বিষয় যে আমরা বিদেশের গুলো গ্রহণ করতে পারছি, বাংলাদেশের গুলোতে আমাদের অশ্লীল শব্দ আসছে কেন? আচ্ছা, এখানে আমি একটু বলতেছি, আমি একটু বলবো। জি বলেন, আপনি বলেন। জি জি। আচ্ছা, ধরেন এখানে নানান ধরনের আলোচনা আসতেছে। মাসুদ ভাইও বাজার ব্যবস্থাপনা সম্পর্কে বললো, এবং আরেকটা সুন্দর কথা বললো যে আমাদের সংস্কৃতি বা আমাদের ভৌগোলিক অর্থনীতি, ভৌগোলিক কালচারের উপরে করে কন্টেন্ট হবে। এটা তো একটা মাধ্যম। ধরেন আপনি যদি দক্ষিণ কোরিয়ার দিকে তাকান, আপনি যদি তুরস্কের দিকে তাকান, কলম্বো, লাতিন আমেরিকার কিছু দেশ যেমন ব্রাজিলও আছে, ওরা যখন কন্টেন্ট ডেভেলপ করে, কিন্তু ওদের শুধু নিজস্ব দেশের কথা চিন্তা করে কিন্তু কন্টেন্ট ডেভেলপ করে না। ওরা এমন একটা ইউনিক স্টোরিকে নেয় যে স্টোরিটা না সব জায়গায় একটা মূল্য থাকে। দেখেন, কোরিয়ান, আপনারা স্বীকার করেন বা না করেন, কোরিয়ান সিরিয়াল বাংলাদেশে খুব জনপ্রিয় টিভি সিরিয়াল, কোরিয়ান মুভি। আমাদের চলচ্চিত্র নির্মাতারা হয় দক্ষিণ ভারত না হয় কোরিয়ান চলচ্চিত্রের কিছু অংশ নেয়, নিয়ে কাজ নিজের মতন করে। দেখেন, কোরিয়ান সিরিয়াল আপনি যদি এই ইউটিউব সার্চ দেখেন বা অন্যান্য স্ট্রিমিং এ দেখেন, দেখবেন বাংলাদেশের প্রচুর ভিউ কোরিয়ান সিরিয়ালের। তার মানে কি, এটা কি তার মানে কি দাঁড়ায়? ওইখানে কি কোরিয়ানরা শুধু কি তাদের সংস্কৃতি নিয়ে কথা বলছে? তা না, তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছে, কিন্তু ইউনিভার্সাল কিছু কন্টেন্ট আছে, যেমন থ্রিল বা অ্যাকশন মুভি বা রোমান্টিক মুভি। এই জনরাগুলি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একই। প্রেম, আপনি দক্ষিণ কোরিয়ায় যা প্রেম, আপনার সেনেগালও সেই প্রেম, আবার লাটভিয়াতে একই প্রেম। এই যে কন্টেন্ট গুলি নিয়ে তারা না মনোন, আপনি বললেন আমার কথাটা আসলে ধরতে হয়তো একটু মনে হয় ভুল হয়েছে। কারণ হচ্ছে যখন ল্যাটিন আমেরিকার কলম্বিয়া বা মেক্সিকোতে যে সিরিজটা বানানো হয়, সেটা বিশ্ব বাজারকে মাথায় রেখে বানানো হয়, ঠিক আছে, কিন্তু সেখানে তারা যেটা দেখায় সেটা তো তাদের ডেইলি লাইফ দেখায় নাকি? কোরিয়া যে দেখায়, কোরিয়া যে কন্টেন্টটা বানায়, যে কোরিয়ান কন্টেন্ট কি তার লাইফটাই দেখায়, তার সংস্কৃতিটাই কি দেখায়? সেই সংস্কৃতিকে সে কিভাবে প্যাকেজিংটা করছে, কিভাবে সে প্রেজেন্টেশনটা কিভাবে করছে, সেই প্রেজেন্টেশনের আধুনিকায়নের কারণে, প্রেজেন্টেশনের সমসাময়িকতার কারণেই এটা বিশ্ব বাজার দখল করছে। একদম। যে কারণেই আজকে আমার বাংলাদেশের অধিকাংশ তরুণ তরুণী কোরিয়ান সিরিজের ভক্ত। হ্যাঁ, অধিকাংশ তরুণ তরুণী, বিশেষ করে আমরা যাদেরকে টার্গেট করে আমাদের ওয়েব সিরিজ চিন্তা করছি, সেই ওয়েব সিরিজের আমাদের এখানকার মূলত যারা শিক্ষিত জনগোষ্ঠীর ম্যাক্সিমাম শিক্ষিত ছেলে পেলে, মানে যারা বিশেষ করে পড়াশোনা করে বা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং যাদের ইন্টারনেট অ্যাক্সেস আছে এবং মোটামুটি রুচিসম্মত, সেসব সমস্ত ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু হচ্ছে কোরিয়ান সিরিজ দেখেন। তারা কিন্তু কলম্বিয়ান সিরিজ দেখেন না, নার্কোস দেখেন না। হ্যাঁ, নার্কোস দেখে, সেটারও একটা জনরা আছে, কিন্তু ইন জেনারেল যদি আপনি দেখেন যে কোরিয়ান সিরিজের সার্থকতাটা কোথায়, যে ইমোশনালি কোনো একটা জায়গায় গিয়ে মনে হয় যে আমারই গল্প বলা হচ্ছে। কারণ কনটেক্সট ওয়াইজ মনে হয় যে বাংলাদেশের কনটেক্সট এবং বাংলাদেশ বা আমাদের ভারতীয় উপমহাদেশের কনটেক্সট এবং কোরিয়ান বা তার আশেপাশের যে কনটেক্সট, সেই কনটেক্সটের এক ধরনের মিল আছে। তাদের কথা বলার ঢঙে, তাদের জেস্টারে, তাদের রিলেশনশিপে, তাদের ভ্যালুজে, তাদের নর্মস এক ধরনের মিল আছে বলেই এটা জনপ্রিয় হচ্ছে। ডিউ টু প্রেজেন্টেশন, ডিউ টু অ্যাক্টিং কোয়ালিটি, ডিউ টু
ডিউ টু মেকিং কোয়ালিটি। তাহলে জি। আমাদের আগে আসলে তাহলে আমাদের এই আলোচনায় আগে একটা জি, জিনিস আমি- নির্ধারণ করতে হবে, যে আমি একটা লাইন বলে নিই, নির্ধারণ করতে হবে যে আসলে আমরা মানে বিতর্কর লাইনটা কোনটা, লাইন অফ আমি কন্ট্রোল কোনটা, আমি সেই জায়গায় আসতে চাই। এই লাইন অফ কন্ট্রোল কোনটা, না হলে না সবাই যে যার মতন করে কথা বললে না লাইন, আমরা যদি লাইন অফ কন্ট্রোলটা বুঝি যে এই লাইনে, তখন মাসুদ ভাই একরকম কথা বলতে পারে বা আলমগীর ভাই একরকম আমি একটু বলতেই চাই, আমি যেই 3টা ওয়েব সিরিজ নিয়ে সাম্প্রতিক সময়ে তুমুল ঝড় বয়ে গেল না, একদম ফেসবুকে, তার মধ্যে আমি একটি ওয়েব সিরিজ দেখেছি। হ্যাঁ, আমি একটি ওয়েব সিরিজ সবগুলি পর্ব দেখেছি, আর দুটির আমি কিছু ক্লিপিংস পেয়েছি। যে কোনো ভাবে হোক আমি সোর্স করে, যেহেতু আমি এগুলির মধ্যে নর্মালি আমার ইন্টারেস্ট নাই, যে কারণে যেহেতু আমার সাথে আজকে কথা বলার পরে আমি আজকে সোর্স করে আমি একটা ওয়েব সিরিজের 6টি পর্ব দেখেছি। দেখার পর আমার মনে হয়েছে এই ওয়েব সিরিজে 2 থেকে 3টি সিকোয়েন্স এবং কয়েকটি কি বলা যায় যে ভায়োলেন্স সিকোয়েন্স বাদ দিলে পরে পুরোটাই একটা টেলিভিশনে খুব সুন্দরভাবে অন এয়ার হওয়ার সম্ভাবনা ছিল। আচ্ছা, সব মিলে যদি আমি হাতে ধরি, পুরো 6টা এপিসোডের মাত্র 10টাও সিকোয়েন্স লাগবে না, এগুলি যদি বাদ দিই তাহলে পুরোটাই আমাদের যে কোনো একটা মেইন স্ট্রিম টেলিভিশনে এটা দেখানো সম্ভব ছিল। আচ্ছা, এই ক্ষেত্রে আলমগীর ভাই আপনার বক্তব্য স্পষ্ট করেন। আমি টেলিভিশনে কাজ করি, আমি টেলিভিশনে দীর্ঘদিন কাজ করেছি, এখন কাজ করি না। হ্যাঁ, এখন আপনি টেলিভিশনের নীতি নির্ধারণী জায়গায়ও ছিলেন, প্রোগ্রাম আমি প্রোগ্রাম পারচেজে ছিলাম, প্রোগ্রাম কন্টেন্টে ছিলাম। জি, আপনার কাছে ফিরবো। আমরা একটু আলমগীর ভাইকে একটু সুযোগ দিই, উনি বারবার হয়তোবা একটু সমস্যা হচ্ছিল। আলমগীর ভাই, একটা বিষয় নিয়ে এই যে খুব আলোচনা হচ্ছে, ওই আলোচনাগুলো আমি জানি যে আপনি বেশ কিছু বেশ কিছু কথা বলতে চাচ্ছেন, কিন্তু যেটা বারবার হচ্ছে যে যখন দেশের বাইরের কন্টেন্ট গুলো দেখছে, এবং আমরা যদি দেখি দেশের বাইরের ওয়েব সিরিজ গুলোতে সার্চের যে প্রথম দিকে থাকে, আমাদের এই ধরনের ওয়েব সিরিজ গুলোই প্রথম দিকে থাকছে, আমাদের দেশের এরাই দেখছে। কিন্তু বাংলাদেশে এসে এটা শ্লীল বা অশ্লীল শব্দে পরিমাপ কেন করা হচ্ছে? যাক, আমার দুর্ভাগ্য মাঝে মাঝে আমার নেটওয়ার্ক চলে যায়, এই কারণে অনেকের কথাই শুনতে পাই না। মাসুদ ভাইয়ের কথা খুব মনোযোগ সহকারে শুনলাম, এটা মনে হয় আত্মার টান, এই কারণে। যে কথাটা বলছি, দেখুন, আমরা যারাই খেলাধুলা করি বা সংস্কৃতি করি, যেটাই করি, আমরা কিন্তু আমার বাংলাদেশকে মাথা উঁচু করে সারা পৃথিবীর কাছে তুলে ধরতে চাই। যেমন ক্রিকেট, এখন সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেট। আর্জেন্টিনা, ব্রাজিল দেখেন, ওরা ফুটবল নিয়ে আছে, ওরা অন্য কিছু নিয়ে চিন্তা করে না, কারণ ওদেরকে মানুষ ফুটবল নিয়ে চিন্তা করে, ফুটবলের দেশ বলি ওরা জানে। বাংলাদেশও এখন ক্রিকেটের দেশ। আর আমার দেশের সংস্কৃতির কথা বলছেন, এরকম অশ্লীলতা কিন্তু সিনেমাতে ঢুকানো হয়েছিল। আজকে কিন্তু সিনেমা হলে 12টা বেজে গেছে, কারণ একটু ট্রাই করে দেখেছিল কি অবস্থা। আমি বারবার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের লড়াইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের লড়াইটা কোনো সিরিজের বিরুদ্ধে নয়, আমাদের লড়াইটা অশ্লীলতার বিরুদ্ধে। আজকে আলোচনা হচ্ছে অশ্লীলতার বিরুদ্ধে। মাসুদ ভাই খুব একটা ভালো কথা বলছে যে 2-3টা সিকোয়েন্স যদি কেটে দেওয়া যেত তাহলে কিন্তু এটা বিটিভিতে দেখানো যেত। তাহলে কি দরকার? যারা এই নাটকে, এই সিরিজগুলোতে অভিনয় করেছে, প্রত্যেকেই আমার নায়িকা, আমার সাথে কো আর্টিস্ট ছিল, আমার সাথে অভিনয় করেছে, আমিও তাদের সাথে অভিনয় করেছি। আমার প্রশ্নটা সেই জায়গায় না, আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, কেন অশ্লীলতা? আমি যদি, মোস্তফা মনন ভাই একটু আগে বললেন যে সবাইকে, বাচ্চাকে নিয়ে আমি কেন দেখবো এইগুলি, তো এইগুলি দেখানোর জন্য যদি আমার আলাদা জিনিস করে দেখতে হয়, তাহলে আমি এই খুচরা দোকানদারদের দেখবো কেন? তাহলে আমি পাইকারি দোকানই তো আছে ওপেন, তাই না? আমি তো ক্লিক করলে এর চেয়ে অনেক আরো খোলামেলা দেখতে পাই।
তাহলে আমি টিকিট কেটে আমি টাকা পয়সা দিয়ে এই নাটকের নামে আমি কেন, কেউ কিন্তু সত্য কথাটা বলছেন না। কারণ এই যে বললাম, আমরা বাঙালি, আমাদের কথাবার্তা মার্জিত হওয়া উচিত, নোংরামি হওয়া উচিত না। আজকে নাটকে আপনারা যখন দেখবেন আমরা আলোচনা করি, দেখবেন দর্শকরা কিভাবে মন্তব্য করে আমাদের শিল্পীদের নিয়ে, প্রযোজকদের নিয়ে, পরিচালকদের নিয়ে। এইটা ওয়েব সিরিজের নামে যে তিনটে সিরিজ বলা হচ্ছে, এটা কিন্তু আসলে নাটকের পর্যায়ে পড়ে না। যে দর্শকরা মন্তব্য করছেন তারাই কিন্তু বিদেশের এই ধরনের ওয়েব সিরিজ আবার তারাই দেখছেন, আমরা সার্চ এইগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি, দেখুন বিতর্কটা কিন্তু ওই জায়গায়। কারণ আজকে আমরা এই যে মাসুদ ভাই এখানে আছেন, যে আমরা টিএসসি তে শিল্পকলায় আমরা যারা গ্রুপ থিয়েটার করি, আমরা যারা সংস্কৃতির সাথে টিএসসি দিকে চর্চা করি, ভবিষ্যতের কথা আপনি চিন্তা করবেন, আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আর কেউ নাট্য দলে যোগ দিবে না অভিনয় শিখার জন্য। তাহলে তারা বাসায় যে ওই ইউটিউব থেকে ওই সানি লিওনের জিনিসপত্র দেখলেই তারা শিখে যাবে এগুলি করার জন্য। পরিষ্কার কথা, এগুলি চর্চা করতে গেলে অনেক শ্রম দিতে হয়, অনেক ট্যালেন্ট হতে হয়, শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার আছে। আর নূর ছবি বানানোর জন্য এইগুলির জন্য কোনো যোগ্যতা দরকার নেই। এইগুলি ওই সমাজের অশুভ শক্তির ওই ক্যাসেট কিনে বা ওইগুলি দেখেই এগুলি বানানো যায়। আপনি সেই নাটক বানান যেই নাটক আমার সংস্কৃতি, আমার কৃষ্টি, বাংলাদেশকে অনেক উঁচু লেভেলে নিয়ে যাবে। ওই যে আপা বলছে ছোট বয়স থেকে বাংলা নাটক দেখেছে, সেই পর্যায়ে নিয়ে যান যেই নাটক সবাই দেখতে পারবে, সমাজে শিক্ষণীয় জিনিস থাকবে। দেখেন আমি আপা আমার শেষ করতে দিন। আজকে এই সিরিজের কারণে কি হয়েছে? জি আপা, আপনাকে দিব আমি। এই সিরিজের কারণে কি হয়েছে? আজকে দর্শন বেড়ে যাচ্ছে এই সিরিজের কারণে। কারণ এইগুলি যখন দেখবে তখন মনে করবে এগুলি কোনো ব্যাপারই না। আজকে যারা ইউনিভার্সিটিতে পড়ছে, যারা কলেজে পড়ছে, তখন কিন্তু আমরা সবাই কি করি, আমি ছোটবেলা আমি অভিনয়ের আসার আগে অমিতাভের মতন চলাফেরা করতাম, পা যাইতো, হাত চলতো, কারণ একজন নায়ককে কিন্তু আমরা ফলো করি। যখন আমার বাংলাদেশের যারা অভিনেতা অভিনেত্রী তাদের ভক্ত যারা আছেন, তারা যদি এই স্টাইলে চলাফেরা করে, তখন কিন্তু সে ওই ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে তখন কিন্তু ওই মেয়েটাকে সে কিন্তু স্বপ্ন দেখবে সারা রাত জেগে এবং দিনের বেলা তাকে ইফটিজিং করবে। এগুলো কিন্তু সমাজে বেড়ে যাবে, কারণ আমাদের কালচারের সাথে যায় না এইটা। কারণ এগুলির জন্য কিন্তু ইউরোপের আমেরিকার লোকজন আছে এগুলি বানানোর জন্য। আমরা বরং আমাদের সংস্কৃতিকে মাথায় রেখে আমাদের গল্প সেভাবে তৈরি করা উচিত, যেই গল্প আমাদের সমাজ ঠিক থাকবে, আমাদের রাষ্ট্র ঠিক থাকবে, আমাদের সমাজে উপকৃত হবে, আমরা সেই ধরনের গল্প মাথায় রেখে করা উচিত। এই নূর ছবি বানিয়ে কোনো লাভ নেই, এটা কোনো কৃতজ্ঞতার কিছুই নেই, এটা কোনো ভাবা নেওয়ার কিছুই নেই। এটা যে কেউ বানাতে পারবে। একটা রুমের ভিতরে গিয়ে দুইজন শিল্পী রাজি হলে ক্যামেরাম্যানকে বলি ওরা শট নিতে পারবে। এটা কোনো একজন পরিচালকের কোনো কারিশমা নাই। কারণ এই ধরনের এই যারা অশ্লীলতার সাথে জড়িত, সত্যি করে বলি তাদেরকে সম্মান করতাম, সেই সম্মানের জায়গাটাও আজকে নেই। যে সমস্ত নায়িকারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে আমাদের কাছের মানুষ, তাদেরকে সমাজের মানুষ অন্যভাবে দেখতো। কিন্তু আজকে দেখুন, এইটা তো অভিনয় করার কারণে যতই আমরা বড় বড় কথা বলি, আজকে কিন্তু তারা পর্দার ভিতরে চলে গিয়েছেন, ফেসবুক থেকে চলে গিয়েছেন। আজকে কিন্তু তারা বাসা থেকেও বেরোতে পারছেন না, কারণ সমাজ এখন তাদেরকে সেইভাবে দেখছে। তাহলে জিনিসটা কত ঝুঁকিপূর্ণ। ওই পরিচালককে কিন্তু আর চোখে দেখে, অভিনেত্রীকেও কিন্তু মানুষ একটু অন্য চোখে দেখে এই সবের করার কারণে। তো যে সবের করার কারণে এই সমাজ আজকে আলোচিত হচ্ছে, এগুলির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে। তাহলে কেন আমরা এসব করতে যাব? আমরা ভালো কিছু করি, ভালো কিছু করে বাহাবা নেই, ভালো কিছু করে টাকা পয়সা উপার্জন করি। টাকা পয়সা উপার্জন করতে গেলে তো আমাদের গার্মেন্টস সেক্টর আছে, অনেক কিছু আছে। আমরা বিদেশের সাথে আমাদের এই নূর এগুলি করে কেন আমরা পাল্লা দিতে যাব? আপাকে বলতে দিন। আচ্ছা, আপা বলার পরে আচ্ছা, এখানে আমার একটা অবস্থান ক্লিয়ার করব। আপা বলার পরে আমি বলবো। আচ্ছা, আপনি একটু আমি জি জি দিব। আপনার আমার একটু এর সঙ্গে প্রশ্ন রয়েছে। আলমগীর ভাই যেটা বললেন আপনি বলবেন, এর সাথে একটা জিনিস যুক্ত করবেন। উনি বললেন ধর্ষণের পরিমাণটা বেড়ে যাবে এসব দেখলে, এবং এটা কিন্তু আগে থেকেই আছে আমাদের দেশে। আসলে কি এটার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে কিনা?
আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। আপনার ইউরোপ এবং আমেরিকাকে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং করলে চলবে না। এখানে কিন্তু একটা কথা আছে, কেমন ওরা কিন্তু ওরা ওরা ওদের আমাদের এটা মাথায় রাখতে হবে, ওদের ছবি কিন্তু সারা বিশ্ব জুড়ে চলে, বিশ্ববাজার কিন্তু দখল করে আছে প্রথমে কিন্তু হলিউড। এটা এটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, এবং এটাও বুঝতে হবে যে ওদের ছবি কেন এত চলে। শুধু নূর দিয়ে কিন্তু কোনো ছবি চলতে পারে না। তার মানে কি, ওরা 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 যে ওরা যে বিষয়গুলোকে দেখায়, আমরা যেটাকে অশ্লীল বলছি, ওরা এত আর্টিস্টিক ওয়েতে দেখায়, এবং এত খুব প্রয়োজন না হলে কিন্তু আমি বাইরের প্রচুর ছবি দেখেছি, খুব ভালো ভালো ডিরেক্টরদের ছবি আমি লক্ষ্য করেছি, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে 1 সেকেন্ডের জন্য কিন্তু ওরা কোনো খারাপ, একদম মানে আমরা যেটাকে খারাপ বলছি ওই 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 ধরনের দৃশ্য কিন্তু আনে না। কেমন, এটা কিন্তু আমরা কখনো লক্ষ্য করি না। আরেকটা কথা আছে যে আমরা ওই যে বললাম যে আমরা কিন্তু মানে স্টিল আর অশ্লীল কিন্তু আমরা শুধু গুলিয়ে ফেলছি, কিন্তু মানে দুইটাকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। আমাদেরকে ভালো মতো বুঝতে হবে যে ওই যে আমি যে বললাম ভালগারিজমটা বুঝলেই কিন্তু আমরা অশ্লীলতা কি বুঝতে পারবো, আর নাহলে কিন্তু বোঝা যাবে না। এই সারেং বইয়ের কথা বলি আমি একটা, অ্যাজ ফর এক্সাম্পল, সারেং বইয়ে কিন্তু কবরী ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে সারা ছবিতে, কেমন একবারও কিন্তু খারাপ লাগে নাই। কেন খারাপ লাগে নাই? কারণ সারেং এর বউরা, গ্রামের মেয়েরা কিন্তু এভাবেই শাড়ি পরে, তখন কিন্তু আমাদের কাছে কিন্তু চোখে কিন্তু খারাপ লাগে নাই। কিন্তু অনর্থক যদি কোনো শহরের একটা মেয়েকে যদি এইভাবে শাড়ি পরিয়ে রাখা হয়, তাহলে কিন্তু সেটা খুব দৃষ্টিকটু লাগবে। বিষয়টা হচ্ছে দৃষ্টিকটু আর দৃষ্টিকটু নার বিষয়টা, কেমন এটা মানে আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে ডিফাইন করতে হবে, খুব ডিপলি বুঝতে হবে। শুধু এমনি ভাষা বুঝলে কিন্তু হবে না। আর আরেকটা আমি লক্ষ্য করেছি, আমাদের এখানে যে ডিরেক্টররা, এরা অধিকাংশ সময় শুধু ফিল্মের যে ফর্ম থাকে আর কন্টেন্ট থাকে, এরা ফর্ম নিয়ে খুব ব্যস্ত থাকে। এরা কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরবে, কোন শটটা কিভাবে হবে, ডায়লগের কোনো খবর নাই, গল্পের কোনো খবর নাই, শুধু এইগুলা নিয়ে তারা ব্যস্ত থাকে, অ্যাজ ইফ মানে আমি খুব ভালোভাবে ক্যামেরা ধরতে পারলেই বুঝি খুব সুন্দর একটা ছবি হয়ে যাবে, এই আর কি। আচ্ছা, এখানে আমি একটু বলি, যোগ করি, অবস্থানটা ক্লিয়ার করি। জি মনন ভাই। হ্যাঁ, যে আমি কিন্তু অশ্লীলতার পক্ষে না, বা ওই যে ভালগারিজমের পক্ষে না, অবশ্যই না। আমি আমার অবস্থানটা ক্লিয়ার করি। আর আরেকটা বিষয় আসছে যে গল্পের প্রয়োজনে ধরেন টাইটানিকেও একটা রোমান্টিক দৃশ্য ছিল, হ্যাঁ, ওইটারে অতটা খারাপ লাগেনি, প্রেজেন্টেশনটা গুরুত্বপূর্ণ। কিন্তু ওই যে আমি সেটাই বোঝাতে চাচ্ছি, একদম গল্পের প্রয়োজনে দোহাই দিয়ে যদি কেউ আরোপিত সিন করে দর্শক ভিউর আশায়, অবশ্যই ওইটাকে আমি পছন্দ করব না, এবং অবশ্যই নিন্দনীয় কাজ, এবং ওইটার আইন করেই বন্ধ করতে হবে। কিন্তু আমার কোশ্চেনটা হলো যে রাষ্ট্রের এখানে একটা দায়িত্ব আছে, কারণ যেহেতু এই ডিজিটাল মিডিয়াম বা ডিজিটাল প্ল্যাটফর্মে আরো অনেক বিষয় আসবে, রাষ্ট্রের উচিত এখনই একটা সুনির্দিষ্ট এবং যৌক্তিক আইন করা, যে আমরা কি দেখাবো না, এই বিষয়ে সুনির্দিষ্ট করা এবং এই বিষয়ে অ্যাওয়ারনেস করা। কারণ মাঠ যদি খালি থাকে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু ওই জনপ্রিয়তার মোহে, এটা তো জনপ্রিয়তার মোহ কিন্তু একটা অসুখ, হ্যাঁ, যে আমি রাতারাতি জনপ্রিয় হতে চাই, আমি রাতারাতি আমার 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ হতে হবে, বিশেষ করে এখনকার শিল্পীদের, এখনকার আর্টিস্টদের সবাই, এটা নির্মাতা হোক, লেখক হোক, অভিনয় শিল্পী হোক, অথবা যে কোনো মিডিয়ামের হোক। এখন দ্রুত জনপ্রিয়তা পাওয়ার যে এই যে একটা অসুখ, এটা কিন্তু একটা অসুখের নামটা আমার এই মুহূর্তে মনে নেই, এই অসুখে কিন্তু কম বেশি সবাই ভুগছে, হ্যাঁ, এখনই পেতে চায়, এখনই ফলাফল পেতে চায়, ওই জায়গাটা অবশ্যই বন্ধ করতে হবে। কিন্তু আমি যে জায়গাটা একটু নোটিস করতে চাই, যে সরকারের কিন্তু পলিসি আছে এখন 2014, যেটা 2018-তে জাতীয় সম্প্রচার নীতিমালা, এইটা দিয়েই কিন্তু চালাচ্ছে, কিন্তু এইটা দুর্বল। আমি এটা নোটিস, যেখানে গোড়া ঘরে ঠিক করতে হবে। আর যে 3টা ওয়েব সিরিজ নিয়ে কথা হচ্ছে, আমি একটা দেখলাম, একটা আমি সবটাই দেখেছি, আবার এটাও জানলাম যে কিছু দৃশ্য হয়তো কর্তন করে এখন যেভাবে আছে এটা মোটামুটি ঠিকঠাক আছে, এখানে ওইভাবে ভালগারটা নেই। আর অন্য 2টা একটু বেশি আছে, ওই জায়গাটায় এখন কি বলবেন, যেহেতু আপনাকে নীতিমালা নাই, এখন নৈতিক
জায়গা থেকে আপনাকে বিবেচনা করতে হবে। এখন কেউ যদি ওই যে বারবারই আসছে, যদি ভিউ পাওয়ার আশা এটা করে, সেটা তো অবশ্যই অন্যায়। আর এটা তো অবশ্যই আমাদের প্রশ্রয় দেওয়ারও কিছু নেই, বা এটা সমর্থন করারও কিছু নেই। কিন্তু আটকাবেন কিভাবে? হ্যাঁ, আটকাতে হলে তো আপনাকে সুনির্দিষ্ট পলিসির মাধ্যমে আটকাতে হবে। হ্যাঁ, সরকারের বলতে হবে এই ধারার এত দিয়ে আটকাতে হবে। হ্যাঁ, এখানে মোটা দাগে আছে জাতীয় ন্যাশনাল ব্রডকাস্ট পলিসিতে 3-4 আছে ভাষা, সংস্কৃতি ও ধর্ম এইসব বিষয়ে যে বিরোধমূলক অনুষ্ঠান হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত, হ্যাঁ, পারিবারিক মূল্যবোধ, এটা তো অনেক বড় ব্যাপার। এইটা দিয়ে আপনি ওইগুলো আটকানো খুব কঠিন, বিষয়টা খুবই কঠিন। এবং এখানে একটা মিশ্র ব্যাপার আছে। এই মিশ্র ব্যাপারে যখন মিশ্র ব্যাপারের মাধ্যমে ভাঙচুরের মধ্য দিয়ে যাচ্ছে, তো এখন নানান জনে নানান কিছু করে পার পাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই ভালগারিজম, যেটা আমি আবার রিপিট করছি কথাটা, যেটা প্রয়োজন নেই। ওই মাসুদ ভাই বললো যে আমি একটা সিরিজ দেখলাম যেখানে কয়েকটা দৃশ্য ফেলে দিলেও গল্পের কিছুই আসতে যেত না। আমি অবশ্যই এখানে একমত যে ওই যেটা প্রয়োজন নাই সেটা রাখারও দরকার নাই, কিন্তু রাখছে বলে যে ভিউ পাওয়ার আশায় বা অন্য কিছু পাওয়ার আশায়, এগুলো উচিত না, অবশ্যই এগুলো উচিত না। আমি একটু মাসুদ ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাবো, একই প্রশ্ন আমি হয়তো আলমগীর ভাইকেও করবো। মাসুদ ভাই, আপনি বললেন যে আপনি একটা সিরিজ দেখেছেন, এবং আপনার কাছে কি আসলে মনে হয়েছে যে সিরিজে গল্পের প্রয়োজনই এই দৃশ্য কিংবা ভাষা নিয়ে যে কথাগুলো উঠেছে, একটা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি সিরিজ? আমি যতদূর জানি, আপনার কি মনে হয়েছে যে আসলে এটা গল্পের প্রয়োজনই এটা ছিল, নাকি এটা গল্পের প্রয়োজন ছাড়া শুধু ভিউ? আসলে পৃথিবীতে প্রায় দেশেই ট্রু স্টোরি বেস কাজ হয়, বুঝতে পারছি। এর চেয়েও অনেক রুড ঘটনা নিয়ে, এর চেয়েও অনেক ক্রুড ঘটনা নিয়ে, বিভৎস ঘটনা নিয়েও আসলে অনেক ট্রু স্টোরি বেস কাজ হয়েছে। তো সেখানে আমার কাছে কিন্তু একটা সময় এসে কিন্তু এই নাটকটা দেখতে দেখতে আমার কিন্তু একটা সময় এসে আমার নিজের ভেতর একটা নাড়া দিয়েছে, অস্বীকার আমি করব না। নির্মাণ শৈলী খারাপ না, আমি যাই হোক, আমি যে একটা জায়গাতে আসলে পয়েন্ট আউট করতে চাই, সময় বলে একটা কথা আছে, সময়ের দাবি আপনাকে মানতে হবে। 80-র দশকের বাংলাদেশ, 60-এর দশকের বাংলাদেশ, 90 দশকের বাংলাদেশ, আর 00 দশকের বাংলাদেশ, আর এই 2000 সালের পরের বাংলাদেশ বা পৃথিবী এক পৃথিবী না। কখন কোন সময় কোন জিনিস কিভাবে আমি ডিল করব, সেই সময় 60-এর দশকের বাংলাদেশেও অশ্লীলতা ছিল, সামাজিক জীবনে ব্যভিচার ছিল, সামাজিক জীবনে যথেচ্ছাচার ছিল, সামাজিক জীবনে এক ধরনের উচ্ছৃঙ্খলতা ছিল, সেটারও প্রকাশ ছিল। আমাদের মাস মিডিয়াতেও হয়েছে, সেগুলি প্রকাশিত হয়েছে। আমি একটা ধারাবাহিক নাটকের রেফারেন্স টানবো, ওরা আপনার মনে আছে জানি না, অনেকের হয়তো মনে আছে কিনা আমি জানি না। 80-র দশকে বাংলাদেশ টেলিভিশনে একটি ধারাবাহিক নাটক দেখিয়েছিল। নাটকটির নাম ছিল পূর্বরাত্রি পূর্বদিন। শওকত আলী, শ্রদ্ধেয় কথা সাহিত্যিক শওকত আলীর 3টি উপন্যাস মিলিয়ে এই নাটকটি হয়েছিল, ধারাবাহিক। সেই সময়ে সেই সময়কার সামাজিক অবক্ষয়ের যে চিত্র শৈল্পিক ভাবে দেখানো হয়েছিল, এখনো আমার মনে আছে একটি ডায়লগ, তখন আমি হয়তো ক্লাস 8-9-এ পড়ি, আমার এখনো মনে আছে। কেয়া চৌধুরী বলেছিল যে আমার মুখ থেকে যে গন্ধটা আসছে সেটা আমার ভেতরের পচা মানুষটার গন্ধ, বা এরকম একটা শব্দ এসেছিল। তার মানে যে সময়ের গল্প বলবে, সেই গল্প বলতে গিয়ে আমরা কিভাবে গল্পটা বলবো, আমার গল্পটা আমি কিভাবে বলবো, আমার বাস্তবতা আমি বা এই ওপেন পৃথিবীতে, এই উন্মুক্ত পৃথিবীতে আমি কিভাবে আমার গল্পটা বলবো, সেটা কিন্তু আমাদেরকেই ঠিক করতে হবে, আমাদের কনটেক্সটেই ঠিক করতে হবে। এবং আমাদের কনটেক্সটে আমরা আমাদের গল্পটি যদি আন্তর্জাতিক মানে তৈরি করতে পারি, আন্তর্জাতিক মানে আমার আন্তর্জাতিক, তার মধ্যে যে আমার দুটি অশ্লীল দৃশ্য থাকতে হবে, বা আমার দুটি খুব ঘনিষ্ঠ বিছানার দৃশ্য থাকতে হবে তা নয়, কিন্তু বা থাকতেও পারে, যদি সেই থাকেও সেটা আমার মতো করে, আমার সোশ্যাল সার্কামস্ট্যান্সেস এর মধ্যে দিয়ে যেভাবে সেটাকে উপযোগী করে আমি দৃশ্যায়িত করব, মুন্সিয়ানা দিয়ে, আমার ডিরেক্টরের মেধা দিয়ে
অভিনয় শিল্পীদের দক্ষতা দিয়ে এবং আর্ট ডিরেক্টরের তার শৈল্পিক নির্দেশনা দিয়ে যেভাবে আমি দৃশ্যায়িত করব, সেভাবেই মানুষ দেখবে, সেভাবেই মানুষ সেটাকে হৃদয়ঙ্গম করবে। ওটিটি আচ্ছা। বা এই প্ল্যাটফর্মের জন্য আমরা যেই মোহের পিছনে ছুটছি, যেই বিষয়ের পিছনে ছুটছি, সেখানে আমার একটি কথাই থাকবে, ভাই আসেন না আমরা আমাদের মতো করে আমাদের গল্পটা বলার চেষ্টা করি, আমাদের মানটাকে বৃদ্ধি করি, আমাদের নির্মাণ শৈলীটাকে বাড়াই, আমাদের অভিনয় শৈলীটাকে বাড়াই, আমাদের কারিগরি দক্ষতাটাকে আমরা প্রদর্শন করার চেষ্টা করি। আপনার কথা রেশ ধরে আমার একটা কথা মনে পড়লো। ওই আব্বাস কিয়ারোস্তামিকে একবার প্রশ্ন করা হয়েছিল যে তোমার দেশে তো হিজাব ছাড়া, মানে মাথায় কাপড় ছাড়া করতে দেওয়া হয় না, অভিনয় করতে দেওয়া হয় না। ইরানি ছবিগুলোতে কিন্তু সবার মাথায় কিন্তু কাপড় থাকে। তো আব্বাস কিয়ারোস্তামি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। উনি বলেছিলেন যে হ্যাঁ, এই কারণে আমি কখনো বেড সিন রাখি না, কারণ বেডরুমে ঘরের বউরা কখনো মাথায় হিজাব পরে থাকে না, এই কারণে আমি বেড সিনটা অ্যাভয়েড করে আমি ছবি বানাই। তো আব্বাস কিয়ারোস্তামি কি খুব মানে উনি তো কি বলবো, মানে একেবারে মানে কত কত বড় মাপের একজন পরিচালক। উনি তো ঠিকই কিন্তু, তাই না? হ্যাঁ, তো উনি কিন্তু ঠিকই হিজাব পরিয়ে কিন্তু বিশ্বমানের ছবিগুলো করেছেন। অবশ্যই, একদম। আব্বাস কিয়ারোস্তামির আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে আমি একটু মনন ভাই, আমি একটু আপনাদের দুজনকে সময় দিব, আমাদের যেহেতু সময় শেষের পথে, আমি একটু আলমগীর ভাইয়ের কাছ থেকে নিব। আলমগীর ভাই নিশ্চয়ই যেহেতু প্রতিবাদ করেছেন, আপনি সিরিজ গুলো দেখেছেন, এর মধ্যে একটা একদম গল্পের উপরে যেটা বারবার উল্লেখ হচ্ছিল, এবং এই জায়গায় যে দৃশ্য এবং ভাষাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে প্রতিটা সিরিজে, আপনার কাছে কি মনে হয়েছে এগুলো একেবারেই অযথাই এসেছে নাকি গল্পের প্রয়োজনে? আপনি কি মনে হচ্ছে একেবারে অযথা? এগুলি কোনো গল্পের সাথে কোনো মিলই নেই। এইগুলি আমি আপনাকে বলি, পরিষ্কার কথা বলি, গল্পের সাথে কোনো মিল নেই। যে দৃশ্যগুলি দেখানো হয়েছে, এই দৃশ্যগুলি নাটক শুরু হওয়ার আগে, ঈদের আগে ফেসবুকে শুধু এই দৃশ্যগুলি দিয়ে পোস্টার করা হয়েছে, প্রমোশনাল করা হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারি? আমরা নাটক দেখানোর জন্য না, ওই যে বললো ভিউয়ার্স পাওয়ার জন্য এইগুলি বারবার এইগুলি প্রমোশনাল হিসেবে দেখানো হয়েছে। শুনুন, একটা কথা বলি, তাহলে এখন কি করা উচিত? আমি বলি শুনেন। মোস্তফা মনন ভাই কিন্তু ভালো একজন নির্মাতা। আপনাকে দিব আমি সে একটা ভালো কথা বলছে যে কোনো অশ্লীলতার পক্ষে আমি সাফাই গাইতে এখানে আসিনি, আমি এইগুলির বিপক্ষে। ওনাকে আমি সেলুট জানাই। দেখুন, কোন সিরিজের বিপক্ষে আমরা না, ভালো সিরিজ হোক। এই জায়গায় যারাই আলোচনা করছি, আমরা প্রত্যেকেই বলি আমরা এমন গল্প তৈরি করি, যেই গল্প আমরা বাংলা নাটক বলেন, সিরিজ বলেন, টেলিফিল্ম বলেন, সিনেমা বলেন, আমরা সারা পৃথিবীর মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। কিন্তু এই অশ্লীলতা, এই নোংরামি, এই রাতারাতি পরিচিত পাওয়ার জন্য এগুলি আমরা চাই না। আমি মহাসিন হলের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি। কথাটা কেন বলি, খুব দুঃখ লাগে আমার। আমি 9 বছর মহাসিন হলে ছিলাম। আমাদের সময় আমাদের রুমে মেয়েরা যেতে পারত। কেন যেতে পারতো জানেন? পরিবেশটা ছিল সেই রকম। প্রত্যেকটি হলে 10টা বাজে মেয়েরা ঢুকতো, বিকাল 5টা বাজে বেরোত। কেউ কোনোদিন শুনেছেন কোন হলে কোন মেয়েকে জোর করে দর্শন করেছে? কোন ছেলে বেয়াদবি করেছে? করে নাই। কারণ নৈতিকতার প্রশ্ন। আমি কেন বললাম কথাটা? তখন কিন্তু এই সমাজে এরকম ছিল না। মেডিকেলও কিন্তু একই অবস্থা ছিল, বুয়েটও একই অবস্থা ছিল। মেয়েরা কিন্তু তখন ছেলেদের হলে যেতে পারত। আমার 2 বন্ধু ছেলেদের হলে, হ্যাঁ আপা, আমার 2 বন্ধু, তারা এয়ার হোস্টেস ছিল। তারা কি করতো, ফ্লাইট থেকে এসে আমাকে বলতো, বন্ধু তোমার চাবিটা দাও। তারা আমার রুমে চলে যেত। 3 ঘন্টা ঘুমাইয়া, কারণ 2টা বাজে ক্লাস, এই 4 ঘন্টা সে কি করবে? তখন আমার রুমে গিয়ে ঘুমাতো। তখন কিন্তু আজকের মতন কিন্তু এরকম ছিল না। আপনাদের যেমন অনেকেরই এই বয়সের ছেলেদের পাখির শব্দে ঘুম ভাঙে, আমাদের কিন্তু গুলির শব্দে ঘুম ভাঙে।
মাসুদ ভাই জানেন যে হলে হলে কিন্তু মাস্তানরা বসে থাকতো, কিলাররা বসে থাকতো, অস্ত্রবাজরা বসে থাকতো। তাও কিন্তু ওই অস্ত্রবাজ, ওই কিলার কোন একটি মেয়েকে এক পাকা চোখে তাকাতে সাহস পেত না। আমাদের সময় বিচার আচার ছিল এরকম, নৈতিকতা ছিল এরকম। কারণ এখন বর্তমানে যেটা হয়েছে, একজন বোন, একজন ছাত্রী রাস্তায় বেরোতে পারে না, একজন ছাত্রী গার্জিয়ান ছাড়া ইউনিভার্সিটি যেতে পারে না, বাসে দর্শিতা, রাস্তাঘাটে দর্শিতা হয়। সমাজ কোথায় চলে গেছে? তাই আপনাকে আজকে বুঝতে হবে, এই জাতির কাছে প্রশ্ন যে আমাদেরকে মানুষের মতন মানুষ হতে হবে। একজন শিল্পী হিসাবে উনি একজন নাট্যকার, উনি একজন আবৃত্তিকার, যেই পেশায় আসুন না কেন, এই জাতিকে রক্ষা করতে হবে। ভালো কথা বললেই হবে না, আমার নিজেকেও আগে ভালো মানুষ হতে হবে। আমি কত বড় অভিনেতা কিছু যায় আসে না, আমি কত বড় মনের মানুষ, ভালো মানুষ, এইটাই বড় কথা। একজন ভালো অভিনেতা আর একজন ভালো মনের মানুষ এক জিনিস না, একজন ভালো ছাত্র আর একজন ভালো ছাত্র নেতা এক জিনিস না। একটু সবাইকে জানি, নিজের ডোলটা নিজেই পিটাই। আমি যেই জায়গায় এই করোনা ভাইরাসে একজন বন্ধুকে পাওনা টাকার জন্য ফোন দিলে ফোন রিসিভ করে না, আর আমি নিজে রং তুলি কিনে ফেসবুকে হাতে লিখে কি লিখেছি ফেসবুকে, কেউ বিপদে পড়লে আমাকে ফোন করুন। আমি এই রমজান মাসে রোজা রেখে যেই আমাকে ফোন করেছে, আমি আমার সাধ্য মতন বিকাশ করে তাদেরকে দিতে পেরেছি। আমার ওয়াইফ করোনা রোগী ছিল, আমি কাউকে বলিনি, আমি নিজে তাকে সেবা করে জয় করেছি করোনা। কেন বলি? সারাটা জীবন আমি লড়াই করেছি। আমি লড়াই করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, আমি লড়াই করেছি এই দেশে গণতন্ত্রের জন্য, আমি লড়াই করেছি অস্ত্রবাজদের বিরুদ্ধে। এই অস্ত্রবাজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 9 বছরে আমার রোম 9 বার জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আমি লড়াই করতে গিয়ে ইন্টারমিডিয়েটে আমার সার্টিফিকেটে সরেও লেখা, কেন জানেন? সরি ভাই, একটু কথা বলি, কারণ লড়াই সংগ্রাম সবাই করতে পারে না, অশ্লীলতার বিরুদ্ধে সবাই কথা বলতে। সময় খুব কম আছে আলমগীর ভাই, আমি 1 মিনিট দিতে পারবো আপনাকে। আচ্ছা, আমি 1 মিনিটে তাহলে বলি, কারণ সময় থাকলে বলতে পারতাম। আমি শুধু এই কথাটাই বলবো, যারা অশ্লীলতার সাথে জড়িত তাদেরকে ব্যক্তিগতভাবে শহীদ আলমগীর ঘৃণা করে থুতু দেয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাদের সাথে বন্ধুত্বের হাত মিলায় না। যারা সুস্থ নাটক করবেন, ভালো নাটক করবেন, তাদেরকে সেলুট জানাই, তাদের পাশে আছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি একটু বলি যে ধন্যবাদ মনোন ভাই, আপনাকে আমি 2 মিনিট সময় দেব। আমি সবাইকে 2 মিনিট করে সময় দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমি 2 মিনিটে আশা করি শেষ করব। তার আগে শেষ করব যে ভাষা নিয়ে কথা হলো, এটা গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য যে 3টা ওয়েব নিয়ে তো কথা হচ্ছে, 3টা ওয়েবের ভাষা আমি একটু খেয়াল করেছি। 3টা ওয়েবের ভাষা কিন্তু একটু আলাদা আলাদা। যেমন যেটা সত্য ঘটনা অবলম্বনে, সেখানে কিছু ওই যে প্রোটাগনিস্ট, তার মুখ দিয়ে কিছু কথ্য ভাষা আসছে, কিছু গালাই গালাস আসছে, এইটা সহনীয় পর্যায়ে আছে। আর অন্যান্য যেই 2টার গল্প নিয়ে কথা হচ্ছিল, ওইটা আমার কাছে ব্যক্তিগতভাবে একটু দৃষ্টিকটু লেগেছে। যে মানুষ সাধারণত স্বাভাবিকভাবে, দেখেন আমরা তো দৈনন্দিন জীবনে অনেক কিছু করি, সবকিছু তো শিল্প সাহিত্য ওইভাবে উঠে আসে না। কিভাবে আসে? রূপক অর্থে, মানে একটু অন্যভাবে, একটু নন্দন ভাবে, হ্যাঁ, একটু নান্দনিক ভাবে, হ্যাঁ, এই বিষয়গুলি ওইভাবে আসতে পারে। কিন্তু আমি ওয়াশরুমে যাওয়ার পরে কিভাবে বসি সেটা কিন্তু আমরা ভিজুয়াল করি না, ওইটা ভিজুয়াল করার ভিতরে কোনো বাহাদুরিয়তা নাই। হ্যাঁ, আমি বেডরুমে কিভাবে ঘুমাই সেটা দেখানোর ভিতরে কোনো বাহাদুরিয়তা নাই। হ্যাঁ, এইগুলি একটু এটা বোধের ব্যাপার। আর আমি একটু আত্মসমালোচনা করি এইভাবে, যেই মানুষগুলি এক সময়, মাসুদ ভাই তো এটার জ্বলন্ত সাক্ষী, তখন মাসুদ ভাই একটা চ্যানেলের টপ পজিশনেই ছিলেন প্রোগ্রামের। যখন ভাষা গেল এক ধরনের ভাই ব্রাদারের উপরে অনেক অভিযোগ এলো, তারা কথ্য ভাষার নানান ধরনের চালু করলো, তখন যে মানুষগুলি প্রথম সারিতে ছিল এই ভাষা নিয়ে, ওই মানুষগুলিরই কিন্তু কেউ কেউ এখন এই কন্টেন্টটা বানিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু নোটিশ করার মতন বিষয়।
তাহলে আপনি কোন স্ট্যান্ডে আছেন? হ্যাঁ, কোন কিসের স্ট্যান্ডটা নিলেন? কি এই যে ওয়েবের দোহাই দিয়ে কি আপনি তাহলে সেই কাজটাই করলেন যে কাজটা আপনার বন্ধুরা আরো 5 বছর 10 বছর আগে করেছিল, অথবা তার চেয়েও খারাপ কিছু করলেন? এই দায় কিন্তু ওই নির্মাতা এড়িয়ে যেতে পারবেন না। হ্যাঁ, কারণ আপনি গালি দিতে পারেন, ওই ক্ষেত্রে আমরা যেটা করি, গালি দেওয়ার পরে ওই সাউন্ডটাকে এক ধরনের মিউট করে দিই, বা একটা শব্দ আসে, আমরা বুঝি যে সে অকথ্য ভাষায় গালি করছে। এটা হলিউডে আছে, এটা অন্যান্য দেশের ওয়েব আছে, কিন্তু এই যে কিছু ব্যবহার, এটা আসলে আমি একেবারেই সমর্থন করি না। কিন্তু যে ট্রু স্টোরি নিয়ে যেটা করেছে শিহাব শাহীন ভাই, এটা আমি দেখেছি, পুরোপুরিটাই দেখলাম। এটা যে এখন যে প্ল্যাটফর্মটায় আছে, ওইটা কিছু সংশোধন করে বোধহয় এখন আছে। এইটা হয়তো আমার কাছে এটা অতটা খারাপ লাগেনি। আপনি করতে পারেন, কারণ আপনাকে ওই মানটা ঠিক রেখে, নির্মাণটা ঠিক রেখে আপনাকে তো বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। না হলে হবে কি, আমাদের দর্শক আস্তে আস্তে অন্যদিকে চলে যাবে, আমাদের টাকা অন্যদিকে চলে যাবে, আমাদের বাজারকে ধরতে হবে, বাজারকে সুরক্ষাও করতে হবে, আবার আমাদের মতন করেই সুরক্ষা করতে হবে। মনন ভাই ধন্যবাদ। আমি মাসুদ ভাই 2 মিনিট সময় দিতে পারবো আপনাকেও আমি। আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিটেই শেষ করতে পারবো আশা করি। সেটা হচ্ছে যে আমি আবারও বলি কথাটা, যে সময়ের গল্প বলবেই, সময়কেই আমাকে ধারণ করে চলতে হবে। তার মধ্য দিয়ে আমার সময়ে আমি কত ভালো গল্প বলে আমার সময়কে আমি দেখাতে পারছি, আমার দেশকে দেখাতে পারছি, আমার সমাজকে দেখাতে পারছি, আমার পৃথিবীকে দেখাতে পারছি। এবং আমাদের জন্য তো এটা একটা বড় দুয়ার। একটা সময় আমাদের বাজারটা সংকীর্ণ ছিল, হ্যাঁ, ওয়েবের কারণে আমাদের বাজারটা পৃথিবীব্যাপী উন্মুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে, হচ্ছে। এবং আমরা যদি আমাদের কন্টেন্ট দিয়ে, আজকে যেমন কোরিয়ান কন্টেন্ট দিয়ে আমাদের তরুণ তরুণীর হৃদয় জয় করতে পেরেছে, আমরা যদি আমাদের কন্টেন্ট দিয়ে ভালো মতো কন্টেন্ট তৈরি করি এবং আমরা ওটিটি প্ল্যাটফর্মগুলি যদি আমাদের ভালো কন্টেন্ট দিয়ে তৈরি করি, আমি নিশ্চিত যে আমরা যেই বিষয় নিয়ে আজকে কথা বলছি, তার থেকে যেই টাকাটা ইনকাম হবে, যেই ভিউ বাড়বে, তার চেয়ে বেশি ভিউ সারা পৃথিবীতে আপনার জন্য বসে আছে। বিশেষ করে সারা পৃথিবীতে বসবাসকারী একটা বাঙালি জনগোষ্ঠীও বসে আছে যে এই কন্টেন্টগুলি তারা দেখবে, এটা আমার বিশ্বাস। তো আসলে সময়ই আসলে নির্ধারণ করবে আসলে কে টিকবে কে টিকবে না। একদম সময়ের সাথে চলতে হবে, সময়ের সাথে নিজের সবচেয়ে ভালো জিনিস নিয়ে চলতে হবে এবং সময় উপযোগী করে চলতে হবে। আমি আজকে এক্সপেক্ট করবোই না 80-র দশকের গল্প বলা, আমি এক্সপেক্ট করবোই আজকে 2020 সালের গল্প বলা, নতুন শতাব্দীতে। এবং পৃথিবী নিউ নর্মাল বলছে, নতুন বাস্তবতায় পৃথিবী আসছে, শারীরিক দূরত্ব বজায় রেখে মানুষের চলতে হবে। এই যে বাস্তবতা এসে সংজ্ঞা পৃথিবীর পাল্টে যাচ্ছে, মানুষের জীবন বাস্তবতা পাল্টে যাচ্ছে, এই নিউ নর্মাল পৃথিবীতে আমরা কোন কন্টেন্ট নিয়ে আমাদের গল্প বলবো সেটা আমরাই ঠিক করতে হবে। কারো অনুকরণে নয়, কারো কিছু দেখলাম আর সেই দিকে ঝুঁকে পড়লাম আর তাতেই আমার ভিউ বাড়তে থাকলো। এই ভিউ বাড়ার জন্য যদি আমি বসে থাকি, তাহলে আমরা বিশ্ববাজারে কোনোদিনই টিকতে পারবো না। আমাদের নিজেদের বাজার ঠিক করি, আমরা বিশ্ববাজারে কোনো না কোনো একদিন অবশ্যই পারবো। নিচু ভাই একটা লাইন বলতে চাই, আমরা মনে হয় মাসুদের কথাটা আপা আপনাকে একটা লাইন বলতে চাই। ঠিক আছে, তারপর ফ্লোরা আপা এক লাইনই। আমি যে যা বানায় বানাক, হ্যাঁ, এটারও পক্ষে আমি। কিভাবে? সেই ক্ষেত্রে ওই বয়স নির্ধারণের যে মাপকাঠি এবং আইনটা থাকতে হবে। কেউ যদি নুট ফিল্ম বানাতে চায় বানাক, সে ডিক্লেয়ার দিয়ে বানাক এটা নুট ফিল্ম, ভাই আপনি নুট দেখেন, সেটা বানাক। একটু বলি, আপনি যখন নেটফ্লিক্সে ঢোকেন, নেটফ্লিক্সে ঢুকতে কিন্তু আপনাকে রেটেড দেয়। নেটফ্লিক্সে কিন্তু চাইল্ডদের জন্য একটা ক্যাটাগরি আছে, একদম। আপনার অ্যামাজন প্রাইমে কিন্তু তাই আছে। তো আপনাকে সেই জায়গায় করেন, আপনি ওটিটি প্ল্যাটফর্ম করলে সেভাবেই করেন, চাইল্ড ক্যাটাগরি করেন, করেন, তাহলে হয়ে যায়, আর কিছু না। আমি চাই সরকার এখানে একটা বা কোনো মাধ্যম এখানে একটা করুক, ক্যাটাগরি করে দিক, তারপরে আপনি আপনার মতন সব দেখান, সব নির্মাণ করেন। নির্মাতা হিসাবে আপনার স্বাধীনতা আছে, আপনি সব বানান, কিন্তু ক্যাটাগরি করেন, বয়স ক্যাটাগরি করেন বা কন্টেন্ট ক্যাটাগরি করেন। এটা এ, এটা বি, এটা সি। মানুষই নির্ধারণ করবে আসলে কাকে রাখবে কাকে রাখবে না, কাকে রাখবে না। ওই ক্ষেত্রে আমি কোনো আইনের পক্ষে না, ওই উকিলের পক্ষে না, আমি কিছুর পক্ষে না।
আমার কথা হলো আপনি বলেন, আপনি আপনি ডিক্লেয়ার দেন ভাই এটা নুট ফিল্ম, আপনারা দেখবেন কি দেখবেন না, শেষ। ফ্লোরাপা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ শুধু দুটো কথা বলবো, দুটো কথা বলে শেষ করে দিব কারণ সময় বেশি নাই। আমার কথা হচ্ছে কি, আমাদের সময় বা তাদের সময়, আমাদের সময় বা ওই সময় বলে কিন্তু কোনো কথা নাই। আমরা কিন্তু এইখানে আরেকটা মানে মানে গন্ডগোল করে ফেলি। এই কারণে মানুষের মূল্যবোধের কিন্তু সময়ের উপর ডিপেন্ড করে না। মূল্যবোধ বলতে আমি বলছি যে ভেতরের কিছু মানে একেবারে অনেক দিনের একটা কতগুলো নৈতিকতা থাকে যেগুলো কিন্তু কোনো সময় কিন্তু ডিলিট হয়ে যায় না, কখনো কিন্তু মুছে যায় না, ওটা চেঞ্জ হয়, ওটা ওই 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 সমস্ত নৈতিকতার কিন্তু পরিবর্তন হয়, কিন্তু মূল যে জায়গাটা, শিকড়ের জায়গাটা, ওইখানে কিন্তু কোনো পরিবর্তন হয় না। কাজেই আগের মতো করে করতে পারবো না বা এখনকার মতো, অবশ্যই সময়কে রিপ্রেজেন্ট করাটাই তো শিল্পের কাজ। আমি যত আমার সময়কে আমি উপস্থাপন করতে পারবো তত বেশি আমি বুঝবো যে হ্যাঁ আমি সত্যিকারের একজন শিল্পী। আর আরেকটা কথা সেটা হলো যে ওই যে বললাম আমাদেরকে কিন্তু পরিষ্কার ভাবে বুঝতে হবে কোনটা আর্ট আর কোনটা ভালগারিজম। আমি ওই শ্লীল অশ্লীলের মধ্যে যাব না। আমাদের এটা আমরা যতদিন না পর্যন্ত পরিষ্কার করে বুঝবো যে কোনটা আর্ট আর কোনটা ভালগার, ততদিন পর্যন্ত কিন্তু আমরা ওই নুডিটির মধ্যেই থেকে যাব। এই যে শ্লীল অশ্লীল নিয়ে হাবি যাবে এই সমস্ত তর্ক বিতর্ক চলতেই থাকবে। ধন্যবাদ তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে প্রচুর দর্শক ছিলেন এবং তারা নিয়মিতই আপনাদের সঙ্গে মতামত শেয়ার করার চেষ্টা করছেন এবং আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আপনাদের কাছে, এবং আমরাও আশা করব যে দর্শকরা অন্তত কিছু জিনিস এখন তারা পরিষ্কার হতে পেরেছেন যে ওয়েব সিরিজ নিয়ে আলোচনাটা হচ্ছে সেই জায়গাটায়। আপনাদের ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বাংলাদেশ ও সারা বিশ্বের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল newsnow24.com। এছাড়া অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে এবং লাইভ অনুষ্ঠানে অংশ নিতে আমাদেরকে ইমেইল করুন live@newsnow24.com। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও লাইভে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিউজ নাও লাইভের সঙ্গে থাকুন। ভেতরে আসেন না। হাজবেন্ড থাকে বিদেশে, 2 বছরে একবার আসে। পোষায় 7 মাস 1 দিন। শাফিন ভাইয়া, আমি কি আপনাকে কখনো মানা করেছি?